সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যে শ্রীলঙ্কা সুপার ফোরে বাংলাদেশকে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছিল, সেই শ্রীলঙ্কা এখন বাংলাদেশের প্রতিপক্ষ। তো গ্রুপ পর্বে আমরা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচটা দেখে আসি, সেখানে বাংলাদেশের অসহায়ত্ব আত্মসমর্পণ শ্রীলঙ্কার কাছে। ওপেনিংয়ে দুইজন ব্যাটসম্যান ২ ওভারে রানের খাতা না খুলেই দুইজনের বিদায়। সেই যে একটা বাংলাদেশ ম্যাচের মধ্যে একটা প্রেশার তৈরি হয়েছিল, সেই প্রেশার থেকে কিন্তু বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান কিন্তু সেই প্রেশারটা থেকে বাংলাদেশকে রিলিজ করতে পারেনি। এবং সেই পুরো ম্যাচের যদি আমরা এখন টিম কম্বিনেশনটা নিয়ে আলোচনা করি, যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কি ধরনের টিম কম্বিনেশন নিয়ে নামলে বাংলাদেশের হচ্ছে বেস্ট একটা ইফোর্ট আসতে পারে, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হতে পারে এবং বাংলাদেশের রেজাল্টটা তাদের নিজেদের গ্রিপে নিয়ে আসতে পারে, যদি বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় তার জায়গা থেকে তার রোলটা প্লে করতে পারে। তো সেই জায়গায় বাংলাদেশের যদি বেস্ট ইলেভেনটা নিয়ে আলোচনা করি, 3টি পজিশন নিয়ে আলোচনা করতে হবে। ওপেনিং স্লট 4 নম্বর পজিশন, এবং বাংলাদেশের 4জন রেগুলার বলার নিয়ে খেলবে নাকি 5জন রেগুলার বলার নিয়ে খেলবে। তো আফগানিস্তানের বিপক্ষে 4জন রেগুলার বলার নিয়ে খেলে বাংলাদেশের যে পার্ট টাইম বোলারদের উপর নির্ভর হয়ে যে পরিমাণ মানে ভয়ানক অবস্থা বাংলাদেশের তৈরি হয়েছিল, যে 4 ওভার বল করে তারা রান দিয়েছিল 55। বাংলাদেশ একটা সময় যখন 30 থেকে 40 রানের একটা জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ যেভাবে ম্যাচটা হারতে বসেছিল, তো সবকিছু মিলে বাংলাদেশ ক্যাপ্টেনকে ভাবতে হবে। তৌহিদ হৃদয় যেভাবে রান করতেছে, তো সেই জায়গায় তৌহিদ হৃদয় যদিও একটা স্লো শুরু পাচ্ছে, কিন্তু তারপরে তার স্ট্রাইক রেটটা তিনি কিন্তু অ্যাক্সেলারেট করতে পারতেছেন না। যেভাবে ভালো শুরুর পরেও বা স্লো শুরুর পরেও রানটাকে লম্বা করতে পারতেছেন না। লেগ সাইডে তৌহিদ হৃদয় যেভাবে ভালো শট খেলতে পারেন, বিগ শট খেলতে পারেন, শটের রেঞ্জ ভালো, কিন্তু অফ সাইডে তৌহিদ হৃদয় কিন্তু অনেক বেশি দুর্বল, এবং সেই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছে কিন্তু শ্রীলঙ্কার হচ্ছে বলার চামিরা পাথিরানা। অফ সাইডের অনেক বাইরে ওয়াইড লেন্থ বরাবর ইয়র্কার এবং স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন। তো সেখানে কিন্তু হচ্ছে তৌহিদ হৃদয় সেই বলগুলাকে কিন্তু হচ্ছে ব্যাটে বলে লাগাতে পারেননি। জাকের আলী অনেকেরও কিন্তু সেম সিচুয়েশন তৌহিদ হৃদয়ের মতো, বলতে গেলে লেগ সাইডে স্ট্রং, অফ সাইডে অনেক বেশি উইক। তো সেই জায়গায় জাকের আলী অনেক যেভাবে শেষের দিকে 9 বলের মধ্যে 5টি ডট বাদ দিয়েছিল, বাংলাদেশের রান কিন্তু 154 থেকে আরো 10 থেকে 12 রান বেশি হতে পারতো। তো সেই জায়গায় ওপেনিং স্লোটটাতে কাকে খেলানো হবে, যে ওপেনিং স্লোটটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা পারভেজ ইমনের ধরি, লাস্ট 3টি ম্যাচের ট্র্যাক রেকর্ডে 3টিতে শূন্য। তো পারভেজ ইমনকে আগামীকালের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখানে তাকে বসিয়ে রাখাটাই সবচেয়ে বেটার বলে আমার কাছে মনে হবে। তাকে ড্রপ করে ওই পজিশনে সাইফ হাসানকে খেলানো উচিত, যেহেতু সাইফ হাসান আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে মানে ভালো শুরু হয়নি, কিন্তু 28 বলে 30 রানের একটা ইনিংস ছিল। সেই ইনিংসটাতে সাইফ হাসানের ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু দারুণ ছিল, যেই অ্যাপ্রোচটার উপর ইন্সপায়ার হয়ে কিন্তু তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান দুজনে মিলে দারুণ একটা পার্টনারশিপ কিন্তু গড়েছিল। এবং সেখানে যদি দেখি সাইফ হাসান কিন্তু হচ্ছে ফ্রন্ট ফুটে, ব্যাক ফুটে এবং রুম করে ডাউন দ্য উইকেটে গিয়ে মারার চেষ্টা করেছিলেন, যদিও ব্যাটে বলে তেমনটা কানেক্ট হয়নি, কিন্তু অ্যাপ্রোচটাতেই কিন্তু হচ্ছে টি-20-র বেস্ট অ্যাপ্রোচ বলতে যেটা বোঝায়। তো সাইফ হাসানকে এখানে মনে হয় তানজিদ হাসান তাইমের সাথে দেখা যেতে পারে। এবং আপনার 3 নম্বর পজিশনে লিটন কুমার দাস যদিও এখন পর্যন্ত সেরকম ভাবে জ্বলে উঠতে পারেনি, কিন্তু লিটন কুমার দাস যদি 1 উইকেট বা 2 উইকেট পড়ে যাওয়ার পরে তিনি উইকেটে আসেন, সেখানে কিন্তু লিটন কুমার দাসকে প্রথম থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে, অ্যাপ্রোচটা বেটার রাখতে হবে। যদি সেখানে স্লো ক্রিকেট খেলেন, তাহলে তার যে পার্টনার, সেই পার্টনার যদি স্লো খেলেন, রানটা কিন্তু আপনি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচটার দিকে যদি দেখেন, কুশাল মেন্ডিসের সেই ঠান্ডা মাথার ইনিংস শুরু থেকে শেষ পর্যন্ত, এবং অপর প্রান্তে প্রত্যেকটা ব্যাটসম্যানের কিন্তু এসে ভালো একটা স্ট্রাইক রেট কিন্তু 150+ স্ট্রাইক রেটে ব্যাট করে যাচ্ছেন। 10 বলে 17, 13 বলে 26, 20 বলে 30 এরকম শুরু, এবং এর ফলশ্রুতিতে কিন্তু শ্রীলঙ্কা দলের 170 রান চেস করাটা অনেক ইজি হয়েছে, এবং একটি বারের জন্য কিন্তু মনে হয়নি যে শ্রীলঙ্কা ম্যাচটা থেকে ছিটকে যাচ্ছে বা শ্রীলঙ্কা ম্যাচের উপর একটা প্রেশার তৈরি হচ্ছে বা শ্রীলঙ্কা তার ট্র্যাকটা থেকে সরে গিয়েছে। তো আপনি যখন রান যতটুকু করেন, আপনার অ্যাপ্রোচটা যখন ঠিক থাকবে, আপনার স্ট্রাইক রেটটা যখন আপনি ঠিক রাখতে পারবেন, তখনই কিন্তু হচ্ছে আপনার দল আপনার কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাবে। তো সেই জায়গায় মনে হয় 3 নম্বর পজিশনে লিটন কুমার
বুমা দাসের ভালো অ্যাপ্রোচ নিয়ে ব্যাট করা উচিত, সোহানকে খেলানো উচিত। কারণ নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচটাতে 6 বলে 12 রান করেছেন আফগানিস্তানের বিপক্ষে, এবং প্রথম ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন। তো নুরুল হাসান সোহানকে যদি 4 নম্বর পজিশনে একটু সময় দিয়ে তাকে যদি খেলানো হয়, মনে হয় নুরুল হাসান সোহান যেহেতু মাঠের চারদিকে তার খেলার একটা ক্যাপাবিলিটি আছে এবং তিনি বিগ শট খেলতে পারেন, তো সেই জায়গায় নুরুল হাসান সোহান ভালো ইফেক্টিভ হতে পারেন। এবং তৌহিদ হৃদয়কে ড্রপ করে নুরুল হাসান সোহান, এবং 5 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারি, এবং 6 নম্বরে জাকের আলী অনেক। জাকের আলী অনেক ফিনিশিংয়ে যদিও তাকে বেটার হিসেবে ধরে নেওয়া হয়, জাকের আলী অনেক যদিও এশিয়া কাপে এখনো পর্যন্ত সেরকম ইনিংস দেখতে পায় নাই, কিন্তু তিনি যেভাবে মানে ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছেন না, বিগ শট খেলতে পারতেছিলেন না, যখন তিনি সিঙ্গেল ডাবল নিতে গিয়ে হাঁসফাঁস করতেছেন, তো সেই জায়গায় জাকের আলী অনেকের স্ট্রেংথ আরো বাড়ানো দরকার এবং তার শটের ক্ষেত্রে আরো মনোযোগী হওয়া দরকার। এই 6 জন ব্যাটার এবং 5 জন হচ্ছে মূল রেগুলার বলার। বলতে গেলে আপনি যদি দুবার এই মাঠে কিন্তু রান 170-80+ রান আপনাকে হচ্ছে, যদি আপনি প্রথমে ব্যাট করতে হবে এবং এই রানটা কিন্তু চেস করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। তো সেদিক থেকে দুবার এরকম মাঠে যদি স্পিন ফ্রেন্ডলি হচ্ছে উইকেট হয়, সেক্ষেত্রে আপনার 3 জন স্পিনার নিয়ে খেলানো উচিত বলে আমি মনে করি। একজন লেফট আর্ম অর্থোডক্স, একজন হচ্ছে অফ স্পিন, একজন হচ্ছে লেগ স্পিন। তো সেক্ষেত্রে রিশাদ, আপনার শেখ মাহাদি এবং নাসুম আহমেদ 3 জনকে যদি খেলানো হয় তাহলে বেটার একটা রেজাল্ট আসতে পারে। যেহেতু পাকিস্তান, শ্রীলঙ্কা বলেন বা আপনি হচ্ছে ভারত বলেন, তারা প্রত্যেকে কিন্তু 3 জন স্পিনারকে রেগুলার তারা বেস্ট 11 একাদশে কিন্তু কন্টিনিউ করতেছে, এবং সেদিক থেকে 2 জন পেসার হচ্ছে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ, এই 2 জন পেসারকে খেলানো উচিত। এই ক্ষেত্রে করতে পারে তাহলে বাংলাদেশ ভালো একটা রেজাল্ট পাবে এবং বাংলাদেশের ফাইনালে যাওয়ার পরটা অনেক সুগম হবে। কারণ শ্রীলঙ্কার সাথে জয়, তারপরে পাকিস্তানের যে বর্তমান যে ধরনের ক্রিকেটটা খেলতেছে পাকিস্তান, সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকেও অনেক বাজে মানের ক্রিকেট খেলতেছে পাকিস্তান। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে জয় পাওয়া, পাকিস্তানের সাথে জয় মানে বাংলাদেশে ফাইনালে কোয়ালিফাই করা সহজ হবে। আল্লাহ হাফেজ।